সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটা দেখার জন্য। আর এটা কিন্তু সুপ্রিম কোর্টের থার্ড সিরিজ, মানে থার্ড ক্লাস বলতে পারো, কেন এর আগে দুটো ক্লাস আমি দিয়েছি এবং আজকে আশা করি সুপ্রিম কোর্টটা পুরোপুরি শেষ হয়ে যাবে। এবং সুপ্রিম কোর্টের পর প্লিজ তোমরা কমেন্ট করো যে তোমরা কী চাও, এরপরে কোন টপিকের ওপর ভিডিও চাও, হাইকোর্ট নাকি প্রেসিডেন্ট নাকি ভাইস প্রেসিডেন্ট নাকি পার্লামেন্ট, ঠিক আছে? এবার তোমরা যদি কমেন্ট করো তো তোমাদের অনুযায়ী বানাবো, তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি আমার মতো বানাবো, ঠিক আছে? আর আমি অবশ্যই সাবস্ক্রাইব করতে আর বলবো না, কারণ এটা তোমাদের উপর পুরো নির্ভর করছে। তোমরা আমার মতো বা আমার থেকে অনেক বড় বড় যারা ভালো পড়ায় তারা আছে অবশ্যই, তাদের চ্যানেল তোমরা সবাই দেখো, তোমরা সবাই ভিউজ করো, তোমরা সবাই ওখানে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি বেশি দিন হয়নি, ক্লাস শুরু করেছি প্রায় 3-4 মাস হয়ে গেল। তা আমার ভিডিওগুলো আশা করি যারা দেখছো বা যাদের কাছে যাচ্ছে, জানি না তাদের কাদের কাছে যাচ্ছে, মানে ধরো কেউ কম্পিটিটিভ এক্সামের জন্য খাচ্ছ, কেউ কম্পিটিটিভ এক্সামের জন্য খাচ্ছ না, কেউ হয়তো 11-12 বা গ্র্যাজুয়েশন পড়ছো, বা কেউ ধরো এইসবের থেকে বাইরে, মানে ধরো যারা চাকরি করছো বা চাকরি অলরেডি করছো, অনেক বয়স, মানে যারা ধরো অনেক সিনিয়র, তারা হয়তো ভিডিওটা স্কিপ করছে, তেমন দরকার নেই। দরকার বলে ওরকম তো কিছু হয় না, দেখুন সবার সব কিছু দরকার আছে। আপনি আপনার বাড়ির যে যারা ছোটো আছে তাদের যদি শেখাতে যায় তাহলে ভিডিওটা কিন্তু লাগবে। আর ইনফরমেশান গ্যাদার করার আমি মনে করি মানে অনেক ভিডিও আছে যারা অনেক রিলস দেখে সময় নষ্ট করে, সেসবের থেকে মানে এই ভিডিওগুলো দেখা অনেক বেটার। আমি অবশ্যই বলবো না সাবস্ক্রাইব করে, পুরোপুরি তোমাদের ওপর। আমি কিন্তু মানে একা পুরো করছি, দেখো অনেক সময় 1-1.5টার সময় উঠেও ভিডিও করি, মানে তোমাদের জন্য। আমি সময় পাই না, যেহেতু আমি সপ্তাহে 5 দিন অফিস থাকে, সময় পাই না, তাই 1-1.5টার সময় উঠেও ভিডিও করি। আর ভিডিও যখন তোমরা লাইক বা শেয়ার করো বা সাবস্ক্রাইব করো না, আমি সত্যি কথা খুব আনন্দ পাই, সত্যি কথা, মানে যে মানে আমি আনন্দ পেয়ে না, আমি আরও মানে আমার ভিডিও বানাবো ভালো, আরও কী করে তোমাদের ইনফরমেশান দেবো সেইটা আমি কিন্তু ভাবতে থাকি। মানে সত্যি কথা, আমি মানে কী বলবো, তোমাদের হয়তো ভাবছো ইয়ার্কি মারছি বা হয়তো মানে ফানি লাগছে তোমাদের কাছে। সত্যি কথা, তোমাদের যদি মানে দেখি না যে 3-4 জন মানে সাবস্ক্রাইব করছে, লাইক করছে, আমার খুব ভালো লাগে যে না, লোকে আমাকে মান্যতা দিচ্ছে। অনেক বড় বড় চ্যানেল আছে, অবশ্যই তারা ভালো, আমার চ্যানেলটা দেখো, হয়তো তাদের সমান বা তাদের থেকে একটু হলেও আমি বেশি দেবো। নাহলে তো দেখো, মার্কেটে যখন প্রথম কোনো প্রোডাক্ট আসে সবাইকে মানে পছন্দ করে, তবে আস্তে আস্তে যখন প্রোডাক্টের ডিমান্ড বাড়ে তখন কিন্তু সবাই পছন্দ করে। তাই বলছি তোমরা প্লিজ ভিডিওটা দেখো। আর অবশ্যই কী বলবো, ভালো লাগলে তো অবশ্যই, মানে আরও পরবর্তী ভিডিও পেতে গেলে তো অবশ্যই কমেন্টস করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। আচ্ছা, আমি আগের দিন আমি পুরো এই ক্লাসটা পুরো আছে, এই ক্লাসটার ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টটা দেখো, তারপর আশা করি এই পার্টটা দেখতে এসো, তাহলে তোমরা বুঝতে পারবে। আমি পুরো আর্টিকেল ধরে বুঝিয়েছি। আগের দিন আর্টিকেল 130 শেষ করেছি, যেখানে বলেছিলাম সুপ্রিম কোর্ট একমাত্র দিল্লিতে আছে, এবং এইটা কিন্তু সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের উপর নির্ভর করে, যে আমি ধরো কোনো কারণে মনে করলে কোনো কারণে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বলে দিল্লিতে সুপ্রিম কোর্ট যেটা বসুক, কিন্তু বলো বছরের মধ্যে 2 মাস বা 1 মাস দক্ষিণ ভারতের দিকে বসবে। এই পারমিশনটা কিন্তু প্রেসিডেন্টের কাছে নিতে হয়, প্রেসিডেন্ট ক্যাবিনেট অ্যাপ্রুভ করে, তারপরে প্রেসিডেন্ট পারমিশন দেয়, ঠিক আছে তোমরা বসতে পারো। মানে সুপ্রিম কোর্টের শিফটিংটা কিন্তু 131 আছে। এইবার যেটা ইম্পর্টেন্ট সেটা হলো 130 আছে, যে সুপ্রিম কোর্ট অন্য জায়গায় বসতে পারে, সেটা প্রেসিডেন্টের পারমিশন যদি হয় বা প্রেসিডেন্ট যদি অ্যাপ্রুভ করে তারপরে। আর আজকে যেটা বলবো, এই যে 131 আর্টিকেল 131 বলে অরিজিনাল জুরিসডিকশন। বলতে পারো যে অরিজিনাল জুরিসডিকশন বলছি, যে কনস্টিটিউশন অফ দ্য ইন্ডিয়া গিভ দ্য সুপ্রিম কোর্ট অরিজিনাল জুরিসডিকশন ইন সার্টেন ডিসপিউট। বলছে অরিজিনাল মানে জুরিসডিকশনটা কিন্তু কিছু সার্টেন ক্ষেত্রে এটা দিয়ে থাকে, ঠিক আছে? এবং সুপ্রিম কোর্টের একমাত্র পাওয়ার আছে অরিজিনাল জুরিসডিকশন শোনার। এবার বলি যে কী অরিজিনাল জুরিসডিকশনের মধ্যে কী পড়ে। দেখো, অরিজিনাল জুরিসডিকশনের মধ্যে পড়ে, ধরো কোনো কারণে ধরো স্টেট সেন্ট্রালের মধ্যে ঝামেলা হলো, এইটার জন্য অ্যাপিল করতে হয় না, মানে এটার জন্য কি তুমি কোর্টে অ্যাপিল করবে? এটার জন্য অ্যাপিল করতে কিন্তু হয় না। এটা অটোমেটিকই চলে যায়, যেন অরিজিনাল, মানে সুপ্রিম কোর্ট নিজে থেকে শুনে ফেলবে। অথবা কোনো স্টেট বা স্টেটের মধ্যে ঝামেলা হলো, অথবা সেন্ট্রাল অথবা দুটো স্টেটের মধ্যে ঝামেলা হলো, এইটা কিন্তু অরিজিনাল জুডিশিয়াল মধ্যে সুপ্রিম কোর্ট মানে সুও মতো এই কেসটা নিয়ে নেবে। আবার হাইকোর্টের অরিজিনাল জুডিশিয়াল আছে, যখন হাইকোর্ট পড়ো তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? এবার অরিজিনাল জুডিশিয়াল মধ্যে কী পড়ে না, অরিজিনাল জুডিশিয়াল দুটো ম্যাটার খুব ইম্পর্টেন্ট বলে রাখছি, একটু ভালো করে শুনে নাও। ওইখানে কোনো লিগাল রাইটস, মানে আইনগত কোনো রাইটসের ব্যাপার আছে কিনা এটা দেখবে। এবং সুপ্রিম কোর্ট আরেকটা জিনিস দেখবে, ধরো আমি কোনো একটা স্টেটের সিটিজেন, আমি গিয়ে কোনো সেন্ট্রাল বা স্টেটের নামে গিয়ে কেস করলাম যে সেন্ট্রাল, এটা কিন্তু অরিজিনাল জুডিশিয়ালে পড়বে না। এছাড়াও আর কী পড়বে, এটা কিন্তু তোমার পরীক্ষা আসে যে কোনগুলো পড়ে না। এছাড়া ধরো কোনো কারণে দেখা গেল
যে কোনো প্রি কনস্টিটিউশন মানে ধরো স্বাধীনতা মানে কনস্টিটিউশনের আগে কোনো ট্রিটি হয়েছে, ট্রিটি মানে কোনো সন্ধি হয়েছে, ধরো ভারতের সঙ্গে পাকিস্তানের সন্ধি হয়েছে, ভারতের সঙ্গে চীনের সন্ধি হয়েছে, বা কোনো এগ্রিমেন্ট হয়েছে, বা কোনো কী বলবো কোনো একটা কোনো ইনস্ট্রুমেন্টাল সাইন হয়েছে, সেই সব ব্যাপারে কিন্তু অরিজিনাল জুডিশিয়াল সেই সব ব্যাপারে কিন্তু সুপ্রিম কোর্ট সহজে মানে ঢুকবে না, ঠিক আছে। এছাড়াও ধরো ইন্টার ওয়াটার সরি অনেক রাত আছে ঘুমঘুমো পাচ্ছে। আচ্ছা ইন্টার ওয়াটার ডিসপিউট, যদি ইন্টার ওয়াটার ডিসপিউট হয়, হ্যাঁ আচ্ছা ইন্টার স্টেট ওয়াটার ডিসপিউট, এটাও কিন্তু সুপ্রিম কোর্ট ধরবে না। এটা কিন্তু তোমাদের যে ওয়াটার ট্রাইব্যুনাল হয়েছে 262 আর্টিকেল অনুযায়ী সেই কিন্তু দেখবে। তো কত কোনো ফিনান্সিয়াল কোনো ধরো ফিনান্স কমিশনের কোনো ম্যাটার আছে, ফিনান্স কমিশনকে রেফার করা আছে ম্যাটারটা, এই ম্যাটারও কিন্তু সুপ্রিম কোর্ট ঢুকবে না অরিজিনাল জুডিকশন হিসাবে। এছাড়াও কোনো ড্যামেজ রিকভারি, ধরো কোনো কারণে স্টেটে কোনো ড্যামেজ হয়েছে বা কোনো রাজ্যে কোনো ড্যামেজ হয়েছে, সেন্ট্রাল বলছে যে আমি হয়তো সেন্ট্রাল বললো আমি এ ব্যাপারে তোমাকে 100 কোটি টাকা দেবো, কিন্তু রাজ্য বলছে না ওখানে আমাকে 200 কোটি টাকা দিতে হবে। মানে এই ড্যামেজ রিকভারির ব্যাপারে কিন্তু মানে রাজ্য সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্টের ঝামেলা হলে ওটা কিন্তু অরিজিনাল জুডিকশনের মধ্যে পড়ে না। তাহলে যেগুলো পড়ে না এগুলো আশা করি তোমরা শুনে নিলে, এইগুলো কিন্তু অরিজিনাল জুডিকশনের মধ্যে পড়ে না। অরিজিনাল জুডিকশনের মধ্যে কী পড়ে, যে সেন্ট্রাল রাজ্যের মধ্যে কোনো ঝামেলা হয়, যদি দুটো স্টেটের মধ্যে কোনো বাউন্ডারি নিয়ে ঝামেলা বা অন্য কোনো ঝামেলা। এছাড়াও আর একটা জিনিস যেটা পড়ে না বলে দিই, দুটো স্টেটের মধ্যে ধরো কমার্শিয়াল ডিসপিউট হয়েছে, কমার্শিয়াল নেচারের ডিসপিউট মানে ব্যবসা বাণিজ্য নিয়ে ডিসপিউট, ধরো এইখানে কোনো কারণে ট্যাক্স বেশি ওখানে ট্যাক্স কম, এটাও কিন্তু অরিজিনাল জুডিকশনের মধ্যে পড়ছে না। এবং তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, অরিজিনাল জুডিকশনের মধ্যে আরেকটা জিনিস বলে রাখি, এটা জাস্ট গল্পের মতো মনে রাখো যে 1961 সালে কিন্তু প্রথম এই সুমোটো মানে অরিজিনাল জুডিকশনের মধ্যে সুপ্রিম কোর্টের কাছে যায়। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কি হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে অনেক ধরো খনিজ এরিয়া আছে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট নিজেরা মানে আইন করে নিজেরা নিয়ে নিয়েছিল। এটা নিয়ে কিন্তু অলরেডি এসে গেছিলো, স্টেট গভর্নমেন্ট গেছিলো সুপ্রিম কোর্টের কাছে, সুপ্রিম কোর্ট স্টেট গভর্নমেন্টের চ্যালেঞ্জকে খারিজ করে এবং ওই অ্যাক্টটাকেই মানে তোমার হলো ভ্যালিড করে, ঠিক আছে, মানে যে পার্লামেন্ট যে একটা করেছিল সেটাকে ভ্যালিড করে। 31টা বুঝে গেলে। এবার 32 আছে অ্যাপিলেট জুরিসডিকশন। তোমরা বলতে পারো যে অ্যাপিলেট জুরিসডিকশনটা কী জিনিস, হ্যাঁ অ্যাপিলেট জুরিসডিকশনটা বলে দিচ্ছি। অ্যাপিলের মাধ্যমে যখন তুমি সুপ্রিম কোর্টে জানাচ্ছ কোনো কেস অ্যাপিলের মাধ্যমে, সেটাই অ্যাপিলেট জুরিসডিকশন। অ্যাপিলেট জুরিসডিকশন 3 ধরনের হয়। একটা হয় অ্যাপ্লাই ইন কনস্টিটিউশন ম্যাটার, যেটা 132 আছে, কোনো কনস্টিটিউশন ম্যাটারে যদি অ্যাপ্লাই করো সেটা 132 পড়ে। এটাকে বলে দিচ্ছি রিগার্ডিং দ্য ইন্টারপ্রিটেশন অফ দ্য কনস্টিটিউশন 132 বলে। এটা কিন্তু আসতে পারে যে অ্যাপিলেট জুডিশিয়াল মধ্যে কনস্টিটিউশন ব্যাপারে যদি কোনো কিছু বলে সেটা 132 আসে। 133 কি আসে, 133 সিভিল ম্যাটার, কোনো সিভিল ম্যাটার যদি হয়, হ্যাঁ কোনো কর সংক্রান্ত এটা সিভিল ম্যাটার, তাহলে তো 133 আসে, হ্যাঁ বুঝতে পারলেন সবাই। এছাড়া ধরো কোনো ধরো ফ্রড, মানে এইটা মনে রাখতে হবে, সিভিল ম্যাটার একটা জিনিস মনে রাখতে হবে, অ্যাপ্লাই ক্যান বি মেড ইফ দাঁড়াও এই অ্যাপ্লাই ক্যান বি মেড ইফ ভ্যালু অফ দ্য ডিসপিউট, যদি মানে আগে ছিল ভ্যালু অফ দ্য ডিসপিউটে 20,000 টাকার উপরে হতে হবে, ঠিক আছে, 20,000 টাকার উপরে হলেই কিন্তু এই সিভিল ম্যাটারের মানে টাকার ব্যাপার যদি আসে তখন কিন্তু এই জিনিসগুলো শুনবে। মানে 20,000 টাকার উপরে হলে সুপ্রিম কোর্ট এইসব ব্যাপারে, এখন ওটা বেড়েছে, এখন আর একটু মানে মিশে হয়েছে। এবং 134 যেটা আসে সেটা হলো ক্রিমিনাল ম্যাটারে অ্যাপিলেট জুডিশিয়াল। ক্রিমিনাল ম্যাটার আশা করি বলতে হবে না, খুন ছিনতাই রাহাজানি তারপরে এইসব ব্যাপার যদি হয় তখন কিন্তু সুপ্রিম কোর্ট 134 অনুযায়ী অ্যাপিলেট জুডিশিয়াল করা যেতে পারে। 134। এবার তোমাদের 135 দেখো লিখে রেখেছি, 135 লিখে রেখেছি দেখো, কনস্টিটিউশন অফ দ্য ইন্ডিয়া গিভ দ্য সুপ্রিম কোর্ট দ্য জুরিসডিকশন অ্যান্ড পাওয়ার অফ দ্য ফেডারেল কোর্ট। বলছে কনস্টিটিউশন কিন্তু এই পাওয়ারটা কনস্টিটিউশন মানে দিয়েছে সুপ্রিম কোর্টকে পাওয়ার, মানে সুপ্রিম কোর্ট অফ দ্য জুরিসডিকশন অ্যান্ড পাওয়ার অফ দ্য ফেডারেল কোর্ট, মানে কনস্টিটিউশন কিন্তু ফেডারেল কোর্ট এবং পাওয়ার দিয়েছে সুপ্রিম কোর্টে এইসব ব্যাপারে দেখাদেখি করা যাবে, ইনক্লুডিং দ্য ম্যাটার দ্যাট ওয়াজ আন্ডার দ্য জুরিসডিকশন অফ দ্য ফেডারেল কোর্ট বিফোর দ্য কনস্টিটিউশন এস্টাবলিশড। মানে ধরো আমাদের আগে যখন কনস্টিটিউশন এস্টাবলিশড হয়নি, আমাদের কনস্টিটিউশন এস্টাবলিশড আমাদের কনস্টিটিউশন যখন লাগু হয়েছে 1950-এর, তোমরা জানো যে দেখো তোমরা সবাই জানো যে 1949 সালের 26শে নভেম্বর কনস্টিটিউশন অ্যাডাপ্ট হয়েছে, কিন্তু 1950 সালের 26শে জানুয়ারি কিন্তু কনস্টিটিউশন এফেক্ট হয়। কিন্তু এর আগে আমাদের ছিল ফেডারেল কোর্ট। তা ফেডারেল কোর্টের অনেক রকম পাওয়ার ছিল। ফেডারেল কোর্ট মানে যখন হলো ইংরেজদের অধীনে ছিল ভারত, তখন ওটা ফেডারেল কোর্ট বলা হতো। ফেডারেল কোর্টের যেসব পাওয়ার আছে, জুরিসডিকশন অফ দ্য ফেডারেল কোর্ট, ওটা কিন্তু পুরোপুরি কনস্টিটিউশনের হাতে চলে যায়, মানে ওই ফেডারেল কোর্টের যে পাওয়ারগুলো সেগুলো কিন্তু পুরোপুরি সুপ্রিম কোর্টের এখতিয়ারের মধ্যে চলে যায়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কেউ অত বলে না। 135টা কি, 135টা আবার বলে দিচ্ছি, যখন ভারতের কনস্টিটিউশন হয়নি তার আগে মানে যখন সুপ্রিম কোর্ট বা কনস্টিটিউশন তৈরি হয়নি তার আগে ফেডারেল কোর্ট ছিল। ফেডারেল কোর্টের যে জুরিসডিকশনগুলো ছিল সেগুলো কিন্তু এই 135 মানে কনস্টিটিউশন তৈরি হওয়ার পর 135
35 নম্বর আর্টিকেল অনুযায়ী কিন্তু ওই জুরিডিকশন বা পাওয়ারগুলো পুরোপুরি আমাদের সুপ্রিম কোর্টের কাছে চলে যায়। এবং 136-এ আসে স্পেশাল লিভ পিটিশন। হ্যাঁ, স্পেশাল লিভ পিটিশনটা আশা করি তোমাদের হয়তো কেউ ভালো করে বলবে না। হ্যাঁ, মানে অ্যাপ্লাই ফর দ্য স্পেশাল লিভ বা স্পেশাল বলে, একে বলে এসএলপি বলে। দেখবে এসএলপি জিনিসটা কি, ধরো তুমি কোনো লোয়ার কোর্ট, ধরো হাইকোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্ট, হাইকোর্টই ধরো, হাইকোর্টে গেছো, হাইকোর্টে তুমি একটা কোনো হাইকোর্টে কোনো একটা কেস করেছো, কেসটা রায় দিয়েছে হাইকোর্ট, সে রায়টা মনে হচ্ছে যে রায়টা তোমার ঠিক পছন্দ হচ্ছে না, রায়টা ঠিক তোমার পছন্দ হচ্ছে না, তখন কিন্তু সুপ্রিম কোর্টে তুমি এসএলপি মানে স্পেশাল লিভ পিটিশনের মাধ্যমে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারো। হ্যাঁ, এবং সুপ্রিম কোর্ট তখন এসএলপিটাকে জাজ করবে যে সত্যি কি এই কেসটার মেরিট আছে, নাকি হাইকোর্ট যেটা রায় দিয়েছে সেটা সঠিক রায় দিয়েছে। এইটা সুপ্রিম কোর্ট দেখে কেসটা তারপরে কিন্তু ফার্দার মানে কোন বেঞ্চে যাবে বা কোন জাজ শুনবে সেইটা কিন্তু ঠিক করে। এইবার বলি, এটা হলো স্পেশাল লিভ পিটিশন। এবার কি হয়, ধরো হাইকোর্ট কোনো একটা রায় দিয়েছে, এই রায় দেওয়ার 90 দিনের মধ্যে কিন্তু এসএলপি তোমাকে, মানে এসএলপি হাইকোর্ট রায় দেওয়ার 90 দিনের মধ্যে, আমি লিখে দিচ্ছি তোমাদের, দাঁড়াও 1 মিনিট, 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট একটুখানি তোমরা এ দেখো, হাইকোর্ট রায় দেওয়ার 90 দিনের মধ্যে, হ্যাঁ 90 ডেজের মধ্যে কিন্তু এসএলপি কিন্তু তোমাকে মানে সুপ্রিম কোর্টে অ্যাপ্লাই করতে হবে। 90 দিনের মধ্যে অ্যাপ্লাই না করলে কিন্তু এসএলপি গ্র্যান্ট হবে না। আর একটা কেস হয়, ধরো হাইকোর্ট কোনো একটা কেস নিতে রিফিউজ করে দিল, তোমাকে বলে না এই কেসটা আমরা নেবো না, এই কেসটা ভালো না, তাহলে কিন্তু ওটা কিন্তু 60 ডেজ। ওই ক্ষেত্রে ধরো হাইকোর্ট তোমার কেস নিলই না, ওই ক্ষেত্রে কিন্তু 60 ডেজ মানে হাইকোর্ট রিফিউজ করলো যে গ্র্যান্ট অফ সার্টিফিকেট, মানে ওই কেসের কোনো একটা সার্টিফিকেট ফিটনেস দিতে, ধরো ফিটনেস দিল না, মানে গ্র্যান্ট অফ সার্টিফিকেট মানে এখানে ধরো ফিটনেস দিল না। 1 মিনিট দাঁড়াও, আমি 1 মিনিট, হ্যাঁ ধরো কী হচ্ছে ব্যাপারটা, 1 মিনিট, আরে নাম, ধরো এই দেখো, আর ধরো তোমার কি হচ্ছে, তোমার হাইকোর্ট কী করলো, হাইকোর্ট হলো তোমার রিফিউজ করে দিল, কী করলো, রিফিউজ টু গ্র্যান্ট দ্য সার্টিফিকেট। হ্যাঁ, সার্টিফিকেট অফ ফিটনেস, ধরো এই কেসটার ফিটনেস দিতে, যে না এই কেসটা ঠিক আছে বা এই কেসটার মেরিট আছে, এই দিতে ফিটনেস দিতে যদি অস্বীকার করে, তাহলে কিন্তু তোমাকে 60 ডেজের মধ্যে কিন্তু তোমাকে ওই ইসাতে যেতে হবে, 60 ডেজের মধ্যে কিন্তু তোমায় সুপ্রিম কোর্টে অ্যাপ্লাই করতে হবে। এবার যেটা বলি যে সুপ্রিম কোর্টে অ্যাপ্লাই করতে হবে তো সবই ঠিক আছে, কিন্তু এরও একটা ব্যাপার আছে, যদি ওটা মার্শাল কোর্টের ল হয়, মার্শাল মানে মিলিটারি কোর্ট হয়, মিলিটারি যদি কোর্ট হয়, তাহলে কিন্তু তুমি ইসে করতে পারবে, তাহলে কিন্তু এই স্পেশাল লিভ পিটিশনটা তুমি অ্যাপ্লাই করতে পারবে না। হ্যাঁ দেখো, মার্শাল কোর্ট বা ট্রাইব্যুনাল মানে কোর্ট হয়, তাহলে কিন্তু তুমি পারবে না, ঠিক আছে। মিলিটারি ট্রাইব্যুনাল, মার্শাল কোর্ট বা মিলিটারি ট্রাইব্যুনাল যদি হয়, তাহলে কিন্তু ওই ক্ষেত্রে কিন্তু মানে মিলিটারি কোর্ট বা মিলিটারি ট্রাইব্যুনালস থেকে কোনো একটা রায় দিল, সেটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে তুমি যেতে পারবে না। এবং 137 যে বিষয় তোমার হলো জুডিশিয়াল রিভিউ। সবাই যে জুডিশিয়াল রিভিউ কি, পার্লামেন্ট কোনো একটা আইন বানালো, পার্লামেন্ট যদি কোনো একটা আইন বানায়, সেই আইনের ভ্যালিডিটি আছে কিনা, সেই আইন কতটা ভ্যালিড, বেসিক স্ট্রাকচার হ্যাম্পার করছে কিনা, এইসব দেখার কিন্তু অধিকার সুপ্রিম কোর্টে আছে। এইটা কিন্তু সুপ্রিম কোর্টে একদম মানে ডিসক্রিমিনেটরি পাওয়ার, ঠিক আছে, বুঝলে, মানে এটা সুপ্রিম কোর্টে একমাত্র পাওয়ার, মানে অন্য কোনো কোর্ট এটা করতে পারে না। আচ্ছা, তারপরে দেখো আরেকটা বলছি, এবার 138টাও তোমরা মনে রাখতে পারো। 138-এ আর কিছুই না, 138টা আমি দিয়েছি, কিন্তু 138টা অতটা ইম্পর্টেন্ট না। এনলার্জ মানে ধরো এই যে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া গিভ দ্য পার্লামেন্ট টু পাওয়ার টু এক্সপ্লেন দ্য জুরিসডিকশন অ্যান্ড অথরিটি অফ দ্য সুপ্রিম কোর্ট, মানে পার্লামেন্ট যদি চায় সুপ্রিম কোর্টের পাওয়ার এবং হলো জুরিসডিকশনটাকে বাড়াতে পারে। এবার ইনক্লুডিং দ্য ম্যাটার অফ দ্য ইউনিয়ন লিস্ট, সরি কোথায় গেল, হ্যাঁ, ইনক্লুডিং দ্য ম্যাটার অফ দ্য ইউনিয়ন লিস্ট দ্যাট আর সাবজেক্ট টু দ্য স্পেশাল এগ্রিমেন্ট বিটুইন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য স্টেট গভর্নমেন্ট, মানে হ্যাঁ যদি মনে করলে কোনো স্পেশাল ক্ষেত্রে কিন্তু পার্লামেন্ট অধিকার দিতে পারে। এটা মনে রাখতে পারো যে এনলার্জ মানে 8 দিয়ে মনে রাখবে 8-এর 8-এ ই হয় আর এনলার্জের ই হয়, তাহলে 138-এ কী থাকবে, এনলার্জ করা, মানে সুপ্রিম কোর্টের পাওয়ারটাকে এনলার্জ করবে পার্লামেন্ট। 129টা তোমরা মনে রাখতে পারো, 129টা হলো তো বিভিন্ন গুরুত্বপূর্ণ রিটস, মানে আমাদের যে তুমি জানো আমাদের রিটস আছে 32 আর্টিকেলের মধ্যে রিটস সুপ্রিম কোর্ট ইস্যু করতে পারে। হ্যাঁ, এই যে আমাদের যে 5টা রিটস আছে, এই 5টা রিটস ছাড়াও যদি অন্য কোনো রিটস বা অন্য কোনো সার্টেন রিটস থাকে, ঠিক আছে, এইটা কিন্তু সুপ্রিম কোর্ট আমাদের লাগু করতে পারে, সুপ্রিম কোর্ট ইস্যু করতে পারে, ঠিক আছে। আমি এখানে বুঝিয়ে দিচ্ছি, দেখো 1 মিনিট দাঁড়াও, আমি দেখো এখানে লেখাটা দেখিয়ে দিচ্ছি, তারপরে বুঝতে পারো তোমরা। দেখো
বলেছে যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া গিভ দ্য কনস্টিটিউশন অফ দ্য ইন্ডিয়া গিভ দ্য সুপ্রিম কোর্ট দ্য পাওয়ার টু ইস্যু সার্টেন রিটস, মানে কিছু সার্টেন রিটস, হ্যাঁ, এটা কিন্তু ইস্যু করতে পারে। বুঝতে পারলে ব্যাপারটা। আর 140 আছে অ্যান্সিলারি পাওয়ার। হ্যাঁ, অ্যান্সিলারি পাওয়ার বলতে ইন্ডিয়ান কনস্টিটিউশন গ্র্যান্ট দ্য সুপ্রিম কোর্ট অ্যাডিশনাল পাওয়ার টু হেল্প দ্য পারফর্ম ইটস ডিউটি। হ্যাঁ, দ্য পাওয়ার ইজ কল অ্যান্সিলারি পাওয়ার, মানে আমাদের কিন্তু কনস্টিটিউশন সুপ্রিম কোর্টকে এক্সট্রা কিছু অ্যাডিশনাল পাওয়ার দিয়েছে, হ্যাঁ, এটা তার ডিউটি পারফর্মের জন্য। এটা বলে অ্যান্সিলারি পাওয়ার। এটা 140-এ খুব আসে, অ্যান্সিলারি পাওয়ারটা আসে দেখবে। 138টাও আসে ইনলার্জ করা। কে ইনলার্জ করতে পারে এরকম আসবে না। আর্টিকেল 138 আর্টিকেলে কী আছে, আসবে যে এই সুপ্রিম কোর্টের পাওয়ার ইনলার্জ করার ক্ষমতা কার আছে, মানে পার্লামেন্টের আছে, তারপরে সুপ্রিম কোর্ট করে, ঠিক আছে। এবার 141-এ দেখো কী বলেছে, Constitution India state that law declared by the Supreme Court to binding, মানে বলতে চাইছে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট বা ভার্ডিক্ট থাকবে সেটা প্রত্যেকটা কোর্টের কাছে ভার্ডিক্ট, মানে প্রত্যেকটা কোর্টের কাছে কিন্তু মানে ওটা মানতেই হবে, বুঝলে। মানে প্রত্যেকটা কোর্টকে কিন্তু এই 141 আর্টিকেল অনুযায়ী যে সুপ্রিম কোর্টে যে ল বা ডিক্লেয়ার করেছে সেটা প্রত্যেকটা কোর্টকে ওইটা মানতে হবে, ঠিক আছে, 141-এ। হ্যাঁ, আর এছাড়াও আর 142-এরটা তোমাদের অত দরকার নেই, তোমাদের মনে রাখার দরকার নেই। তোমাদের যেটা মনে রাখার দরকার আছে 143-এ বলে যে ধরো এইখানে লেখা আছে যদি প্রেসিডেন্ট কোনো কারণে সুপ্রিম কোর্টের কাছে কোনো অ্যাডভাইস চায়, এটাকে বলে অ্যাডভাইস জুরিসডিকশন। হ্যাঁ, অ্যাডভাইস চায় কোনো ম্যাটারে, তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু ওই অ্যাডভাইস দিতে পারে, ঠিক আছে, অ্যাডভাইস দিতে হবে। এবার এর মধ্যে ব্যাপার আছে, সুপ্রিম কোর্টের এই অ্যাডভাইস জুরিসডিকশনের দুরকম ব্যাপার আছে। হ্যাঁ, মানে দুরকম ব্যাপার বলতে একটু আমি ভালো করে বললে তো বুঝতে পারবে তোমরা। এই অ্যাডভাইস জুরিসডিকশনের ধরো একজন প্রেসিডেন্ট আছে, প্রেসিডেন্ট 143-এর আর্টিকেল অনুযায়ী তোমার সুপ্রিম কোর্টে চাইলো কোনো ওপিনিয়ন চাইলো কোনো ব্যাপারে, ওপিনিয়ন দু ক্ষেত্রে যেতে পারে, মানে দু রকম ম্যাটার আসলে কিন্তু আমাদের প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের কাছে ওপিনিয়ন যেতে পারে। প্রথমটা হলো ধরো কোনো পাবলিক ইম্পর্টেন্স আছে, পাবলিক ইম্পর্টেন্স রেজ হচ্ছে, মানে পাবলিক ধরো কোনো একটা ল বা কোনো একটা বড় জায়গায় কোনো ধরো মণিপুরের একটা কেস হয়েছে, মণিপুরের একটা বড় সড়ো কেস হয়েছে, পাবলিক ইম্পর্টেন্স কী করা যায়, আর এটা হলো পাবলিক ইম্পর্টেন্স। আর একটা হচ্ছে কোনো ডিসপিউট হচ্ছে ধরো প্রি কনস্টিটিউশন ট্রিটি, মানে তোমার মানে কনস্টিটিউশন তৈরি হওয়ার আগে কোনো ট্রিটি, কোনো এগ্রিমেন্ট বা কোনো ধরো ইনস্ট্রুমেন্ট সাইন হয়েছে, সেই ব্যাপারে প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টে অ্যাডভাইস যেতে পারে, যে সুপ্রিম কোর্টের কাছে যে দেখো এরকম ব্যাপার এসছে, একটা পাবলিক ইম্পর্টেন্সের ম্যাটার এসছে, আর এটা হলো কোনো প্রি কনস্টিটিউশন মানে কনস্টিটিউশন আগের এরকম ট্রিটি হয়েছিল, ওই ব্যাপারে কোনো একটা কেস এসছে বা কোনো একটা ব্যাপারে ডিসপিউট তৈরি হয়েছে। প্রেসিডেন্টের তো সে ক্ষমতা, প্রেসিডেন্ট যতই আইনি হোক, এটা সুপ্রিম কোর্টের যে বড় যারা মানে জাজ বসে, তারা আর বেশি আইন বসে, তাদের কাছে অ্যাডভাইস চেয়েছে কী করা যেতে পারে। এইবার বলি তার প্রেসিডেন্ট কিন্তু দু ক্ষেত্রেই কিন্তু অ্যাডভাইস যেতে পারে। এইবার হচ্ছে ফার্স্ট যে কেসটা, হ্যাঁ, ফার্স্ট কেসটা কিন্তু সুপ্রিম কোর্ট করছে মানে রিফিউজ করতে পারে। সুপ্রিম কোর্ট ফার্স্ট কেস যেটা পাবলিক ম্যাটারে হয়েছিল সেটা কিন্তু সুপ্রিম কোর্ট রিফিউজ করতে পারে যে না, আমি এই ব্যাপারে কোনো ওপিনিয়ন দিতে চাই না, এই ব্যাপারে পার্লামেন্টই যেটা ভালো বুঝবে সেটা করবে। কিন্তু সেকেন্ড কেস মানে যেটা বলেন যে প্রি কনস্টিটিউশন ট্রিটি হয়েছিল, হ্যাঁ, সেখানে কিন্তু তোমাকে সুপ্রিম কোর্টকে কিন্তু অ্যাডভাইস দিতেই হবে। মানে এটা কিন্তু তোমাদের আমি এখানে দিইনি, কারণ দিলে অনেক বড় যেত। ফার্স্ট কেসে সুপ্রিম কোর্ট কিন্তু মানে রিফিউজ করতে পারে, ফার্স্ট কেসে রিফিউজ করতে পারে। এটা কী করে মনে রাখবে, দেখো পাবলিক ম্যাটার সুপ্রিম কোর্ট কেন ডিনাই করছে, পাবলিক ম্যাটার কিন্তু পার্লামেন্টও দেখতে পারে, পাবলিকের কোনো যদি ইম্পর্টেন্স ম্যাটার হয়, রেইজ হয়, সেটা পার্লামেন্টও দেখতে পারে। সুপ্রিম কোর্ট পার্লামেন্ট দেখতে পারে। ধরো তোমার বাড়িতে তোমার দাদু বা তোমার বাবা বা জ্যাঠা আছে, তো তোমার জ্যাঠা বলছে যে ধরো তুমি তোমার জ্যাঠা ধরো কী বল ব্যাপারটা, কোনো একটা লোক এসে কেউ ধরো তোমার বাবা ধরো ইসে করলো, তোমার বাবার কাছে কেউ ধরো একটা কোনো অ্যাডভাইস চাইলো তোমার বাবার কাছে যে এই তোদের বাড়িতে ধরো বাজার, তোমার বাড়িতে দুজন বড় আছে, একটা বাবা আছে, জেঠা আছে, তা তোমার জ্যাঠাই বাজার দেখে, ঠিক আছে। তোমার বাবা ধরো একটু ভালো পড়াশোনা, তাতে তোমার বাবার কাছে তোমার ধরো যেটি অ্যাডভাইস চাইলো যে বাজার বুঝলি তো, বাজারে তো দাম বাড়ছে, তা কী করা যায়। তোমার বাবা ওটা রিফিউজ করতেই পারে, কেন বলে তুমি আমার সঙ্গে কথা বলছো, তুমি জ্যাঠার সঙ্গে কথা, মানে তুমি দাদার সঙ্গে কথা বলো, দাদা তো বাজার কর, দাদা বুঝবে কত কী হবে, দাদা বুঝবে, তো ওরকমই ব্যাপার। সুপ্রিম কোর্ট এখানে রিফিউজ করতে পারে, বলে পার্লামেন্টের সঙ্গে বুঝুন, যেহেতু পাবলিক ম্যাটার পার্লামেন্টের সঙ্গে আলোচনা করুন, পার্লামেন্ট বুঝবে, পার্লামেন্টের যারা ক্যাবিনেট মিনিস্টার আছে তাদের সঙ্গে আলোচনা করুন, হ্যাঁ, এই জন্য রিফিউজ করতে পারে। কিন্তু যেটা ধরো কোনো ট্রিটি, ধরো তোমাদের বাড়িতে ধরো এরকম বাড়িতে ধরো বেড়া দেওয়া হবে, পাশের বাড়ির ওখানে পাঁচিল দেওয়া হবে, তখন কিন্তু তোমার জ্যাঠা যেহেতু বড়, তোমার জ্যাঠা কিন্তু এই ব্যাপারটা ভালো বুঝবে, তাই কিন্তু তোমার এই ব্যাপারে কিন্তু সুপ্রিম কোর্টকে এই ক্ষেত্রে কিন্তু অ্যাডভাইস দিতেই হবে। হ্যাঁ, এত ভালো করে বোঝাচ্ছি, তোমরা বুঝলে কিন্তু সারা জীবন মনে থাকবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু তোমাকে সুপ্রিম কোর্টকে কিন্তু অ্যাডভাইস দিতেই হবে, ব্যাপারটা বুঝলে। সুপ্রিম কোর্ট অ্যাডভাইস দিতে এখানে বাধ্য, কিন্তু এর মধ্যে ব্যাপার আছে। এইবার হলো মানে তোমাকে প্রথম ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট অ্যাডভাইস দিতে বাধ্য না, এবং দ্বিতীয় ক্ষেত্রে সুপ্রিম কোর্ট অ্যাডভাইস দিতে বাধ্য। এইবার আসি প্রেসিডেন্ট, তাহলে এবার অ্যাডভাইস তো দিয়ে দিল, তাহলে প্রেসিডেন্ট কিন্তু
দুটো ক্ষেত্রেই দুটো ক্ষেত্রে যদি প্রথম ক্ষেত্রে অ্যাডভাইস দেয়, ওই দুটো ক্ষেত্রে ওইটা কিন্তু শুধু অ্যাডভাইস হিসেবেই থেকে যাবে, ঠিক আছে? দুটো ক্ষেত্রেই কিন্তু তোমার এই ওপিনিয়নটা অ্যাজ এ কী হিসেবে থাকে, অ্যাজ এ কিন্তু আমাদের অ্যাডভাইস হিসেবেই থেকে যাবে, অ্যাজ এ অ্যাডভাইস হিসেবেই থেকে যাবে, ঠিক আছে? বুঝলে? প্রেসিডেন্টের কাছে কিন্তু ওটা বাইন্ডিং না, প্রেসিডেন্টের কাছে কিন্তু ওটা বাইন্ডিং না যে প্রেসিডেন্টকে ওটা মানতেই হবে, মানে প্রেসিডেন্টকে যে ওটা মানতেই হবে, ওপিনিয়নটা যে দিয়েছে সেটা যে ফলো করতেই হবে, বা সেটা যে মানতেই হবে, মানে যে দুটো যে ওপিনিয়ন দিয়েছে সেটা যে ফলো করতেই হবে প্রেসিডেন্ট, হ্যাঁ, প্রেসিডেন্টকে যে ফলো করতেই হবে, এটা নট বাইন্ডিং, ঠিক আছে? এটা কিন্তু প্রেসিডেন্টকে বাইন্ডিং, মানে প্রেসিডেন্ট চাইলে ঠিক আছে শুনলাম, মানে প্রেসিডেন্ট শুনলো, ঠিক আছে, এটা এবার মানতে পারি নাও মানতে পারি, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে 143-এ। এবার 143 হয়ে গেল, 143 হয়ে গেল, দেখো 143, এবার বলো যে 143 সাধারণত সুপ্রিম কোর্ট 124 থেকে 147, আমি প্রায় প্রত্যেক কটাই করে দিলাম, দেখো 136, 37, 38, 39, 39 আমি কী বলেছি দেখো, 38 বলছি এনলার্জ, 38 এনলার্জ, ই ফর ই, এইটার ই আর এনলার্জের ই, তাই বুঝলে? 37 বলেছি তোমার জুডিশিয়াল রিভিউ, আচ্ছা। এবার 39 সবাই ভুলে যেতেই পারো, 39 সবাই ভুলে যেতে পারো, 39 কিছুই না, কিছু সার্টেন রিটস, হ্যাঁ, কিছু সার্টেন রিটস, হ্যাঁ, ইস্যু করতে পারে, হ্যাঁ, সার্টেন রিট ইস্যু। এবং 41 কি, 41 বলছে 41-এর 1 দিয়ে মনে রাখবে যে 141 মানে সুপ্রিম কোর্ট একাই শ্রেষ্ঠ, মানে সুপ্রিম কোর্ট যা বলবে সবাইকে শুনতে হবে। আর 140-এ কি আছে, 140 আছে অ্যান্সিলারি পাওয়ার, হ্যাঁ, 40 আছে অ্যান্সিলারি পাওয়ার, ঠিক আছে? অ্যান্সিলারি পাওয়ার মানে তোমার এক্সট্রা কিছু পাওয়ার দিয়ে রেখেছে, ঠিক আছে? 140-এ এগুলো একটু মুখস্থ করতে হবে। এই 41 বলে দিলাম 1 মানে সুপ্রিম কোর্ট একাই সেরা, তাহলে সুপ্রিম কোর্টের কথা সবাইকে শুনতে হবে। আর ও ফর এটা ডিউটি দিয়ে মনে রাখতে পারো, হ্যাঁ, যে সুপ্রিম কোর্টে কিছু এক্সট্রা পাওয়ার দেওয়া হয়েছে সেটা 140-এ। 142টা মনে রাখার দরকার নেই, 141 বলে দিয়েছি, বাইন্ডিং টুটা বলে দিয়েছি। 135টা মনে রাখতে হবে, ফেডারেল কোর্টের সব পাওয়ার আছে সুপ্রিম কোর্টের। 144টা মনে রাখতে পারো, আমি 144টা লিখিয়ে দিচ্ছি, 144টা লিখিয়ে দিচ্ছি। দেখো 144-এ বলেছে যে সিভিল, হ্যাঁ, সিভিল এবং সিভিল অ্যান্ড জুডিশিয়াল অথরিটি, হ্যাঁ, সিভিল এবং জুডিশিয়াল যে অথরিটি আছে, ধরো সিভিল অথরিটি আর জুডিশিয়াল অথরিটি বুঝতে পারছো, যে সিভিল অথরিটির মধ্যে ধরো কোনো এক্সিকিউটিভ, হ্যাঁ, আর জুডিশিয়াল অথরিটির মধ্যে কোনো ডিস্ট্রিক্ট কোর্ট বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, হ্যাঁ, এরা আছে। টু অ্যাক্ট এইড দ্য সুপ্রিম, মানে এই সিভিল অ্যান্ড জুডিশিয়াল অথরিটি আছে, তারা কিন্তু সুপ্রিম কোর্টকে সাহায্য করবে, এইড টু দ্য সুপ্রিম কোর্ট, মানে সুপ্রিম কোর্টকে সবসময় সাহায্য করবে, ঠিক আছে? সুপ্রিম কোর্টকে সবসময় কী করবে, সাহায্য করবে। এইড টু দ্য মানে এই অ্যাক্ট ইন এইড টু দ্য সুপ্রিম কোর্ট, হ্যাঁ, এরা কিন্তু সবসময় সাহায্য করে। 145 রুল অফ ল, হ্যাঁ, রুল অফ কোর্টও মনে রাখতে পারো, রুল অফ কোর্ট 145 রুল অফ কোর্ট, এটা মনে রাখতেই পারো। 145 রুল অফ কোর্ট, 146 মনে রাখার দরকার নেই, 146 তা বলে দিচ্ছি, 146 কী আছে, 146 আছে তাদের এক্সপেন্স, হ্যাঁ, এই যে সুপ্রিম কোর্ট যে চলছে, সুপ্রিম কোর্টের বিভিন্ন রকম খরচ আছে, ধরো সুপ্রিম বিভিন্ন রকম খরচ, খাতা, কম্পিউটার এসব খরচ, হ্যাঁ, সার্ভে খরচ, এসব 146 মনে রাখতেই পারো, হ্যাঁ। এই তোমার 146 6 থেকে মনে রাখবে, 6 থেকে মনে রাখবে কেমন করবে, এক্সপেন্সেস 6s, এক্সপেন্সেস, উচ্চটা 6s, এক্সপেন্সেস, এরকম করে রাখবে, এক্সপেন্সেস 6s, ঠিক আছে? 145 রুল অফ কোর্ট আর 147 ইন্টারপ্রিটেশন আছে, ওটা ব্যাস মনে রাখার জন্য। আর এখানে আমাদের সুপ্রিম কোর্ট কিন্তু আজকে মোটামুটি শেষ হয়ে গেল, অনেকটা হয়ে গেল ভিডিওটা। আর অবশ্যই বলবো, লাস্টে গেলেও তোমাদের বলবো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক। ওকে, গুড নাইট।